বোঝা হওয়ার পর থেকে চাচাদের তেমন একটা গুরুত্ব নাজির দেয় না। দুঃখে যে থাকে না, সুখেও তার থাকার কোনো অধিকার নেই। কথাটা নাজির বিশ্বাস করে। জীবনের বেশিরভাগ সময় তার কেটেছে সামাদ মিয়ার মাছ ধরার ট্রলারে। এসব কথা ওই লোকটার থেকেই সে শিখেছে। তাই কিছুটা উচ্ছৃঙ্খল উদাস কণ্ঠে উত্তর দিল, আমি তো অনেক কিছু মানুষের কাছ থেকে হইনি, তাহলে ওই অভিযোগ করছি কখনো? আর কইলেও বাকি টাকা পয়সা দিয়ে তো আর কোনো সাহায্য করতে পারতাম না। তুই বাড়ি তো থাকস কতক্ষণ? সকালের নাস্তা পাই না, দুপুরের সময় পাই না, অবেলায় খাওন খাস, রাইতে পাইলেও তাড়াহুড়া কইরা খাইয়া দৌড় মারস। এর লাইগা চাচির কম ছাড়ি খাস। বুঝবেন না আপনি। বুঝাইলে ঠিকই বুঝমু, কইলে সাহায্যও করতে পারতাম। এই কথা আর তুইলেন না চাচা। নাজির শাহতিত ভোলে না। দাদার অঢেল সম্পত্তি থাকার পরেও ভাগে পাইছি মাত্র 2 বিঘা, আর মাঝের 1 বিঘা আবার নৌসাদ পাও না। নিজেকে ব্যবসা থাকার পরেও এর ফি দেওয়ার লইগা বল্টু মেয়ের খেতে আইল পরিষ্কার করতেছি। সেই করাশিতে টেহা চাইছিলাম কিন্তু দেয় নাই। কি কইছিলেন? আদমরা বাপের পোলা এত শিক্ষিত হইয়া কি করবে? খেতে কাম করতে পাঠা, তাতে কি নাজিরের অশিক্ষিত হইছে? নাকি ফি এর অভাবে লেখাপড়া বন্ধ করে দিয়েছি? এখন সে শহরে পড়ে, বিয়েও করেছে শহরের মাইয়া, আর নাজিরও গ্রামের ভিতরে মাথা তুলে দাঁড়াইছে। কপাল কুঁচকে নিলেন আমিরুল শাহ। পুরাইন না কথা ধইরা রাখতে নাই নাজির, তোগো ভালার লাইগা কইছি। কষ্ট না দিলে আজ এমনে দাঁড়াইতে পারতি? আমনের পোলাগো দেন নাই কেন? আবার তুলো না, তোরা সবাই আমার কাছে এক। এখন বুঝবি না, চলস তো আচোদা মানুষের লগে। হেরাই রক্তের দুর্নাম কইরা কানে বিষ ঢালতাছে। যেদিন গোয়া মারা দিব সেই দিন বুঝবি। এসব সঙ্গ বাদ দিয়া কামের কথা হন। কন? বংশের একটা মান সম্মান আছে। শত্রুরা যদি জানে সম্পর্কে ফাঁক ফোকর আছে, তাইলে সুযোগ খুঁজবো। কন তো, পারবো আমার লগে? শত্রুগো দুর্বল ভাবতে নাই। আমার বাপ আর তোর বাপ এটাই ভাবছিল, তার পরিণতি তো আজ ভোগ করতাছি আমরা। আসল কথা কন, কাম আছে? মিল আর খামারের ব্যবস্থা আমাগো বাকি ব্যবসা লগে জুইড়া দেই। সামিউলের লগে মিলমিস কইরা চালা। তারপর? অধরে হাসি ফুটে উঠল লোকটার। বুড়ো আঙ্গুলের সাহায্যে জিভে খয়ের লাগিয়ে গদগদ সুরে বললেন, ব্যবসায় বেশি লাভ হইব, পুরা জেলায় শাহবাড়ি হইব আরো নামকরা ধনী। আচ্ছা নাই। কেন? রক্ত ঘাম ঝরে যখন এত দূরাইছি তখন কেউ পাশে ছিল না, তলে এখন কেন আইতে দিব? আমারটা আমারই থাক। হাসজ্জ্বল মুখখানা মুহূর্তেই পাংশুটে বর্ণ ধারণ করলো আমিরুল শাহ। না শব্দটা তার ভালো লাগে না। মুখ কালো করে ফের খয়ের ঘষলেন। নাজির ওনাকে আগাগোড়া দেখে চাপা হাসলো, বলল, আমগোটা কবে দিন চাচা? কি? ভাগে জমি জমা ব্যবসা। দুই ভ্রুয়ের মাঝখানে ভাঁজ পড়ল। তার জিজ্ঞাসা করলেন, তোগো কিসের ভাগ? আমার বাপ কি দাদার পোলা না? আপনি আর ছোট চাচায় পাইছেন 14 বিঘা, কইটা মোট 28 বিঘা, আর আমরা মোট 2 বিঘা। তাও নামে ব্যবসার হিসেব করতে বললেই তো মাথায় হাত। তা দিবেন কবে? তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না। আমিরুল শাহ হতভম্ব হয়ে গেলেন। বাকরুদ্ধ হয়ে বসে রইলেন অনেক সময় ধরে। এমন কথা যেন আশা করেননি কখনো। তার নীরবতা দেখে নাজির মজা পেল। অলস ভঙ্গিতে বলল, দেন চাচা, ভাল লাগে না আর বিয়ে করবো। একলা একলা আর কয়দিন? পুরান্না ঘরে গর্ত করেছে এই দূর, 2 দিন পর পর ফাটল ধরে। নতুন বাড়ির মাত্র 2টা ঘর, লেপালেপি কি আমার কাম? কলিমের মা দিয়ে কয়দিন চলবো? জমি টাকা পয়সা ফেরত দিলে আপনার মতো একটা ঘর তুইলা বিয়ে করে তারপর বই আনবো। তার কৌতুকে হতভম্বতা সরে গিয়ে ফুটে উঠল আমিরুল শাহর মুখমণ্ডলে। নাজিরের কি আনন্দ যে লেগেছিল! তখন ইচ্ছে করলো শরীর দুলিয়ে শব্দ করে হাসতে, কিন্তু পারল না। শেষমেশ হাসি চেপে রাখতে না পেরে বেরিয়ে এলো কাচারি ঘর থেকে। ছোট চাচা সকালে এসে জিজ্ঞাসা করলেন, তুই আবার কি কইছস ভাইজান রে? শান্তি ভাল লাগে না? নাজির সে কথার কোনো রূপ উত্তর না দিয়ে বসেছিল এক থালা ভাত নিয়ে। আপাতত বাড়িতে কর্তারা নেই। খাবার খেয়ে খামারের গরুগুলোর পানির বদলে ঘাস কেটে আনলো নাজির। সকালে উঠে সব কয়টাকে ভুসি খাইয়েছে। গোয়ালে তার গরুর সংখ্যা 7টা, গাভী 4টা আর বাছুর 8-9টা হবে। তাদের নতুন
বাড়ির অপর পাশে এই বিশাল গোয়ালে কাজ শেষ করে বেরিয়ে এলো সে। পারভেজ উদাস হয়ে বসে আছে মাটির বারান্দার এক কোণে। নাজির লুঙ্গি ঝেড়ে ঠিক মতো পরে চালের কাস্তে গুজে রাখতে রাখতে বলল, এমনি বই আছেন কেন কেম্মা? কুড়াল লইয়া আমার পিছে পিছে আয়। পূর্বের জমিতে তাল গাছটা পইরা গেছে, কাটতে হইব। পারভেজ অনুভূতি শূন্য কাঠের পুতুলের মতো উঠে ঘর থেকে নিয়ে এলো কুড়াল। হাঁটা ধরলো নাজিরের পিছু পিছু। তাদের জমিগুলো এলোমেলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দাদা এই জমিগুলো কিনেছিলেন যুদ্ধের সময় হিন্দুদের থেকে স্বল্প দামে। আগে এই এলাকায় হিন্দুদের বাস ছিল বেশি, তবে যুদ্ধের সময় ঘর ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার সময় আশেপাশে মানুষদের কাছেই তো বেচে দিয়েছিল তারা, যার অধিকাংশই কিনে নিয়েছিল তাদের দাদা সহ গ্রামের আরও কিছু বয়োজ্যেষ্ঠরা। পূব পাড়ার জমিতে সারি সারি তাল, আম, জাম, কাঁঠাল আর একটা শিমুল তুলার গাছ আছে। বৈশাখী বাতাসে গাছের তুলা সব ঝরে পড়েছে মাটিতে, কিছু বা মেঘের মতো উড়ে গিয়েছে উদ্দেশ্যহীন গন্তব্যে। গাছ থেকে আম ছিঁড়ে হেলে পড়া নিম গাছের কাণ্ডে বসলো নাজির। খেতে খেতে আদেশের সুরে বলল, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কাম কর, মন ভালো থাকবো। গাছটা সাইজ কইরা কাঠ, এইটা দিয়ে একটা চৌকি বানামু। তাল গাছ দিয়া? হ, আবার চৌকির পায়া ফাইটা গেছে দেখলাম। বাড়ির পিছনে মেহগনি গাছটা ভালোই মোটা হয়েছে, ওইটা কাটি। তোর বাপের গাছ ওইটা? কি সুন্দর আবদার, চুপ কইরা কাঠ। এটা তো আমার বাপেরই। তোর মির্জাফর বাপ আমার বাপের ভাগের সম্পত্তি, টাকা পয়সা এতগুলো বছর ধরে খাইতেছে, আর তুই তাল গাছের খোটা দোষ, গোলামের পুত। গাছ কাট। লুঙ্গিটা কোমরে বেঁধে পরনের শার্ট খুলে জাম গাছের নিচু ডালে ঝুলিয়ে রেখে গাছ কাটায় মনোযোগ দিল পারভেজ। নাজির বলল, বাপ আর সমাজে ডর থাকা মানুষগুলো গিয়ে প্রেম ভালোবাসা না। প্রেম ভালোবাসা করতে হইলে বুকে দম থাকতে হয়, সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করার মতো সাহস থাকতে হয়, যেটা তোর নাই। তুই বাপের পোষা কুত্তা, হাত নড়াইলে মাইরের ভয় পাস, খাউন দিলে জিব্বা বাহির করে খাস। নীতি নৈতিকতা তোগো দুই ভাইয়ের মধ্যে নাই, তাই এসব প্রেম ভালোবাসা তোগো মতো মানুষের লইগা না। ফটকামি সাইডা সামিল ভাইয়ের লগে ব্যবসা বাণিজ্য হাত দে, নইলে পরে আমগা মতো অবস্থা হইব তোর ভবিষ্যতে অজাতগুলোর। ব্যবসায় মন দিলে এমনিতে তোর বাপে ভালো মাইয়া দেখা বিয়ে দিয়ে দিব তোর। করুণ দৃষ্টিতে মাথা তুলে তাকায় পারভেজ। সেই দৃষ্টি অবজ্ঞা করে নাজির বলল, ফাহমিদা তোর জন্য না, ওর বাপ দাদা আমাকে দাদারে ধান খেতে ফালাইয়া মারছে, আমার বাপের এমন অবস্থা করছে। যদি বিয়ে করতে হয় সংসার করতে পারবি না, কেউ মাইনে নিব না। শত্রু মেয়ে ঘরে তোলা অত সোজা না রে পারভেজ। আর তুললে ঢাল হইয়া তোর পাশে কেউ দাঁড়াতে পারবো না, কারণ তোর সাহস নাই। তুই এই কথা কোস? কদিন আগেই না তুই আমার পক্ষে নিছিলি। তোরে বাঁচানোর লাগিয়া নিছিলাম, তোর লাগিয়া সব সময় নিব নাকি? আমাকে শত্রুতে হ্যাগো বাড়ির বেড়া মানুষের লইগা, মাইয়া মানুষের লইগা না। বেখেয়ালে ধারালো কুড়ুলের একটা কোপ বুড়ো আঙ্গুলে লেগে গেল। ক্ষত স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, তরল তাজা রক্ত। অথচ পারভেজ আর্তনাদ করলো না একটুও, যেন এসবে ভীষণ অভ্যস্ত সে। নাজিরের চোখে তা ভালোভাবেই পড়ল। অশ্লীল এক গালি দিয়ে এগিয়ে এলো সে। মাটি থেকে দুর্বা ঘাস তুলে হাতের মধ্যে ঘষে রস নির্গত করে তা লেপটে দিল ক্ষতস্থানে। হাত থেকে কুড়ালটা কেড়ে নিয়ে বলল, চারিদিকে আবছায়া অন্ধকার, মৃদু বাতাসে ব্যবসা গরম দূর হয়ে শীতল হয়ে উঠেছে পরিবেশ। হলুদ রাঙা বধূ সেজে চুপচাপ বসে আছে ফাহামিদা। তাকে দেখতে গ্রামের নারীরা ভিড় জমিয়েছে হলুদের মঞ্চের সামনে। উঠোনে একদল কিশোরী আর যুবতী গায়ে হলদে শাড়ি জড়িয়ে গানের তালে তাল মিলিয়ে নাচছে। রেশমার ননদ ময়নার গানের গলা ভালো, বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে বহুবার পুরস্কারও জিতেছে, তাই সেই মঞ্চের সামনে বসে হাততালি দিতে দিতে গাইছে। প্যান্ডেলের অপর পাশে দাঁড়িয়ে ছেলেরা হেসে লুটোপুটি খাচ্ছে, হাত নাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তারাও নাচার চেষ্টা চালাচ্ছে। নাচ গান শেষ হতেই পাত্রের বাড়ি থেকে হলুদ নিয়ে হাজির হলো এক ঝাঁক তরুণ তরুণীর দল। তাদের হই হুল্লোড় রবে পরিবেশটা মুহূর্তে আরও মেতে উঠল যেন। পরনের শাড়ি দুই হাতে উঁচু করে ধরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মিশ্রি। দাদার বাড়িতে বরাবরের মতোই আজও তার সঙ্গী হয়েছে সুজাতা। পাকা বুড়িটাও আজ ফুপুদের মতো শাড়ি পরেছে। বাবা নিজে গঞ্জ থেকে তার মাপ মতো শাড়ি কিনে এনে দিয়েছে, কিন্তু মিশ্রি যেন পড়েছে দোটানায়। সদ্য কৈশোরে পা রাখা মেয়েটা শাড়ি পরতেই শেখেনি এখনো। পলিভাবে ধরে বেঁধে পরিয়ে দিয়েছে, কিন্তু তবুও সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে। একটু পরপর পেট বুক থেকে সরে যাচ্ছে, আঁচল কুচিও বোধহয় দু একটা খুলে গিয়েছে। তবুও দৌড়ঝাঁপ মেয়ের কমে না। আনাড়ি হাতে
বারবার তা ঠিক করে সে ঘুরে বেড়াচ্ছে আর ফাহমিদার সামনে রাখা খাবারগুলো মুঠো ভর্তি করে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল গায়ে হলুদের মূল অনুষ্ঠান। ফাহমিদাকে হলুদ মাখানো শেষ হতে যে যেভাবে পারছে একে অপরকে মাখানোর জন্য শুরু করে দিল ছোটাছুটি। সেসব দেখে একপাশে বসে হেসে লুটোপুটি খাচ্ছে মিস্ত্রি। অবিবাহিত ভাই আর তাদের বন্ধুরা মিলে বেআইনদের সঙ্গে রসিকতা করছে, বোনেরা করছে বেআইনদের সঙ্গে ঝগড়া। সুজাতার অবস্থাও বিশেষ ভালো নয়। বড়দের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে তাকেও বানিয়ে দেওয়া হয়েছে হলদে ভূত। মা কঠোর বাক্যে ওদের মধ্যে গিয়ে দাপাদাপি করতে নিষেধ করে দেওয়ায় ওদিকে আর মিস্ত্রি গেল না, বসে রইল সবার চোখের আড়ালে কিছুটা দূরে। ওই মিশ্রি, পুরুষালী কণ্ঠের ডাকে চমকে গেল মিস্ত্রি। ফিরে তাকাতে দৃষ্টিগোচর হলো দালানের খোলা ফটকের পাশে চকিতে হাত পাকা নিয়ে বসে থাকা এক মধ্যবয়স্ক লোককে। লোকটা হাতের ইশারায় তাকে কাছে ডাকলো। মিস্ত্রি এক পলক আশেপাশে তাকিয়ে নিশ্চিন্ত হয়ে শাড়ি ধরে দৌড়ে এলো। ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি? জামিল হলুদ দাঁতগুলো বের করে হাসলো। সম্পর্কে মিস্ত্রির ফুফাতো দুলাভাই হয়। আকবর মিয়ার ছোট কন্যা সরলার জামাতা। বলল, একটু পানি আইনা দে, গলাটা শুকাইয়া গেছে। বিরক্ত হলো মিস্ত্রি। এই সামান্য বিষয়ে অযথা তাকে ডেকে আনার কি প্রয়োজন ছিল? জিভের ডগায় উচিত জবাব চলে এলেও কিছু না বলে নিজেকে সংযত করে পানি আনতে গেল সে। দুলাভাই সমাজের মধ্যে এই লোকটাই শালীদের একটু বেশি জ্বালাতন করে, বিশেষ করে মিস্ত্রিকে। আগে করতো ফাহমিদাকে। বিশেষ গুরুত্ব না পেয়ে তারপর লাগলো মিস্ত্রির পেছনে। এই যে গতকাল এসে থেকেই গাধার মতো খাটাচ্ছে, একটার পর একটা হুকুম জারি করছে মেয়েটার উপর। না শোনার ভান করে থাকলেও সমস্যা, মা বকে। টিউবওয়েল থেকে গ্লাস ভর্তি ঠান্ডা পানি এনে বাড়িয়ে দিল মিস্ত্রি। জামিল ডান হাতে গ্লাসটা নিল, বাম হাত বাড়িয়ে আচমকাই খপ করে চেপে ধরল মিস্ত্রির নরম হাতটি। প্রথমে ছোয়ালো নিজ কপালে, তারপর গলায়। দেহখানা শিওরে উঠল মিস্ত্রির। এক লাফে সরে গিয়ে দূরে দাঁড়িয়ে পড়ল সে। জামিল আগের মতো করেই হাসলো, অদ্ভুত ধূর্ত সেই হাসি। পানিতে চুমুক দিয়ে গলা ভিজিয়ে বলল, শরীরটা গরম না? জ্বর আইতাছে মনে হয়। রুবিয়া পাড়া ডাকবো? ওই মহিলারে ডাইকে কি করবি? পাড়া বেড়াইয়া মাগি আনো। জামাইয়ের খেয়াল আছে হ্যার? পাড়া বেড়ায় কোথায়? আপাতত ফামিদা আপার কাছেই বসা। ওই যে। স্ত্রীর দিকে তাকে জামিল চোখ মুখ কুচকে নিল। মনে মনে গালমন্দ করলো বেশ কিছুক্ষণ। হেসে হেসে পরপুরুষের গায়ে ঢলে পড়ছে অসভ্য মহিলা। চোখ সরিয়ে নিচু গলায় বলল, মাথাটা একটু টিপা দে, ভাল লাগতেছে না। পারবো না। মুখের উপর স্পষ্ট জবাব দিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে গেল মিস্ত্রি। জামিলের চোখে মুখে জল জলে বিরক্তি ফুটে উঠেছে। শ্বশুরবাড়ির গোষ্ঠীর সব কয়টা একরকম অসহ্যকর, বেয়াদব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, কেমন আছেন বিয়ান সাহেবা? হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায় মিস্ত্রি। আচমকা এত কাছ থেকে ডাকায় ভয়ে বুকে একদলা থুতু ছিটালো। উঠোন জুড়ে আলো থাকলেও বাড়ির বাপাস অন্ধকারে ডুবে আছে। সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো অল্প বয়সী এক ছেলে। মিস্ত্রি তাকে চিনতে পারল না, তবে বরপক্ষের কেউই যে হবে তা নিশ্চিত। সামনে পা বাড়িয়ে শান্ত কণ্ঠে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কথা কম বলেন? আলহামদুলিল্লাহ। এসে থেকেই দেখছি চুপচাপ। না তো, কেন মনে হলো? হলুদ নিয়ে মজা করার সময় পেলেন না। উত্তর দিল না মিস্ত্রি। ছেলেটা আগ বাড়িয়ে বলল, আমার নাম রাসেল। আচ্ছা। আপনার নাম? মিছরি। মাশাল্লাহ, এর জন্যই তো বলি বিয়ান সাহেবা এত মিষ্টি কেন? সন্দেহ নিয়ে ছেলেটার দিকে তাকালো মিস্ত্রি। তার চাহনিতে ছেলেটার অধরের হাসি বিস্তৃত হলো। দুই হাত বুকে চেপে ধরে বলল, আজ রাতে মনে হয় আমার ঘুম হবে না বিয়ান সাহেবা। বুকে ভীষণ জ্বালা করছে। বেঁচে থাকলে আবার কাল দেখা হবে। গেট ধরার জন্য আপনি থাকবেন তো? ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থেকে উপর নিচ মাথা নাড়ায় মিস্ত্রি। ছেলেটা দাঁতকে লিয়ে হাসে, বিদায় নিয়ে চলে যায় নিজেদের দলে। এরপর রাতের খাবার খেয়ে ফিরে যায় নিজেদের গন্তব্যে। কালই তো বিয়ে। শরীরে হলুদ নিয়ে ঘরে ফিরে এলো ফাহমিদা। উদ্ভ্রান্তের মতো শরীর থেকে নেতিয়ে পড়া ফুলগুলো ছুঁড়ে ফেললো মেঝেতে। মিস্ত্রির ঘরে আজ দাদার দিকের আত্মীয়দের থাকার ব্যবস্থা করা হয়েছে। ভাইরা থাকবে মাসুমদের ঘরে। তাই ননদ ভাবিতে আজ রাতটা ফাহমিদার ঘরে পার করে দেওয়ার ফোন দিয়ে এঁটেছে। নানা বাড়ি থেকে এখনো কেউ আসেনি, যদিও আজকে আসার কথা ছিল, কিন্তু না আসায় সবাই ধরেই নিয়েছে পথে হয়তো তারা কোনো সমস্যায় পড়েছে। তাই আস্তে আস্তে রাত বা ভোর হতে পারে। বিবাহিত বোন ভাবিদের গল্পের আসর বসেছে সুজনের ঘরে। মা চাচিরা ঘুমানোর আগে হেসেলে সবকিছু গোছগাছ করছে আগামীকালের জন্যে। যদিও পাড়াগা থেকে নাম করে এক রাঁধুনি আসার কথা, তবু মশলা পেটে রাখছে। ঘরে যাওয়ার পথে ফের জামিলের ডাক এলো। মিস্ত্রি ভেতরে ঢুকলো না, দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আবার কি? গরম লাগে, হাত পাকা আইন না বাতাস কর শালি।
নিজের বউরে ডাকেন? শালি কি বইয়ের থেকে কোনো অংশে কম? কাছে আয়। স্ত্রী গেল না। স্বাস্থ্যবান আর ফর্সা হওয়ায় প্রথম দর্শনে অনেকের নজর তার দিকে পড়ে। তার উপর আবার সদ্য কৈশোরে পা দিয়েছে, দেহের গঠন উচ্চতা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই মামি বহুবার তাকে সাবধান করে বলে দিয়েছে, নিজের বাপ ভাই বাদে আর কোনো বেটা ছেলের ধারের কাছেও ঘেসবি না, হাতটা পর্যন্ত ছুতে দিবি না। আগে এসব কথা তেমন একটা গুরুত্ব না দিলেও এখন সে দেয় দিতে শিখেছে। এর পেছনে অবশ্য একটা কারণ রয়েছে। গুরুত্ব না দেওয়ার ফল একবার খুব বাজেভাবে সে পেয়েছিল। ছোট মামির ভাইয়ের লোলুপ দৃষ্টি আর নোংরা ছোঁয়ায় লাল হয়ে গিয়েছিল তার কোমল পিঠ। তখন মিস্ত্রির বয়স কত হবে, 8 কিংবা 9। সেদিনের কথা ভাবলেই তার গা এখনো শিওরে ওঠে। যদিও ওই ঘটনা সম্পর্কে ছোট মামা মামি ব্যতীত আর কোনো মানুষই অবগত নয়, তবুও স্মৃতিতেও আর মুছে ফেলা যায় না। তারপর থেকে বাড়িতে ছোট মামির ভাইয়ের আসা বন্ধ হয়ে গেল। এমনকি মামিও নীরবে সমস্ত সম্পর্ক শেষ করে দিলেন। মামির সন্তান বলতে ওই একটা মাত্রই ছেলে, তাও সে মিস্ত্রির ছোট। তাই হয়তো স্বামীর ভগ্নির প্রতি ভদ্রমহিলার এত টান। হেসেলের দরজায় কোমরে 2 হাত গুজে দাঁড়ালো সে, পাংশুটে মুখে বলল, আমি কি বাড়ির কাজের মহিলা মা? রুবি আপার জামাই সারাক্ষণ আমায় ডাকে কেন? সৈয়দুন্নেসা কেদারায় বসে পুত্রবধূদের কাজ তদারকি করছেন। পারুল আদা রসুন বাড়তে বাড়তে জিজ্ঞাসা করলেন, কি কইছে? একবার ডেকে বলে পানি দিয়ে যা, একবার বলে মাথা টিপে দিয়ে যা, একবার বলে পান খাবে, একটু আগে ডেকে বলে পাখা নিয়ে বাতাস করতে। সৈয়দুন্নেসা বললেন, রুবি কই, ওরে ডাইকা দে, জামাইরে রাইখা কোন চুলায় আগুন ধরাইছে। আমি বলেছি ডেকে দিন, কিন্তু দুলাভাই নিষেধ করে বলে তুই দিয়ে, শালি নাকি বউয়ের মতো। পারুল মেয়েকে কর্কশ কণ্ঠে ধমকালেন, এক চটকানা দিয়া চাপা ভাইঙা দিমু। মুখে কিছু আটকায় না। ডাক দিছে তো কি হইছে? কোন জায়গায় উষ্টা লাগছে? বিয়া বাড়িতে কি কামের অভাব আছে? দুলা ভাইরা শালির লগে একটু মশকরা করে, তার লাইগা বিচার দিতে হইব? সৈয়দুন্নেসা মামের মাঝখানে কথা বললেন না। ছেলের বউ ভুল কিছু বলেনি। জেসমিন ভোতা মুখে বলল, বই কেন না চাষি, পোলাপাইন মানুষ, তাই না বুইজা কইয়া দিছে। কি এর পোলা পাইন? আজে বিয়া দিলা, কাল 2-3টা পোলা পাইনের মা হইয়া যাইব। মায়া মানুষের জন্মের পর থাইকায় সব বুইজা চলতে হয়। বিয়াটা শুধু দিতাম পারতাছি না ওর বাপ ভাইয়ের লাইগা, সাথে এখন আবার আমার বাপ ভাইও জুটছে। কোন বাংলাদেশ পাশ করাইবো আল্লাহ জানে আর হেরা জানে। পাশ থেকে ফিক করে হেসে দিল তমিজার ছোট কন্যা ফিরোজা। আইস বিয়া দিলে কাইল 2-3টা পোলাপাইন কেমনে হয় সুডো মামি? হাদিস না তোর সুরো খালার কানে কথাটা গেলে কি হইব ভাবছস? কুরুক্ষেত্রের বাধাইয়া দিব, কুরুক্ষেত্র বাধাইয়া দিব। এমনিতেই তো আমগো দোষের অভাব নাই। সৈয়দুন্নেসা এবারও পুত্রবধূকে কিছু বললেন না, শুধু ছোট নাতনির উদ্দেশ্যে বললেন, ঘুমা গিয়া দাদি, দরজায় ভালা কইরা খিল দিস। বিয়া বাড়িত মাইসের অভাব নাই। মলিন মুখে ফাহমিদার ঘরের দিকে হাঁটা ধরল মিস্ত্রি। মায়ের উপর জমা হলো তার তীব্র অভিমান। সেই রাতটা কোনো মতে কাটলো। বিয়ে বাড়ির রাত বলেই হয়তো ফাহমিদা সারা রাত ঘুমালো না। জানালা আগলে বসে রইল কারো অপেক্ষায়, অথচ তার সেই অপেক্ষা হলো বৃথা। কেউ এলো না, কেউ না। কাক ঢাকা ভরে বাড়িতে এসে হাজির হলো মিস্ত্রির নানা বাড়ির সকলে। নানার কণ্ঠ পেয়ে চোখ মুখ না ধুয়ে কেবল মাথায় ওড়না জড়িয়ে ঘর থেকে বাইরে ছুটে এলো মিস্ত্রি। নানা, নানি, 2 মামা, মামি আর মামাতো ভাই বোনেরা সবাই এসেছে। তাকে দেখে বড় মামার ছেলে আরিফ নাক সিটকে বলল, কি রে তুলসী পাতা, চোখে মুখে পানি না দিয়ে দৌড়ে চলে এসেছিস? ছি, কি দুর্গন্ধ। মিষ্টি তাকে ভেঙচি কাটলো। ছুটে গিয়ে নানার হাত ধরে দাঁড়ালো, অভিযোগের সুরে বলল, কাল না এসে আজ এসেছো কেন? তার অভিমানের অতলে তলিয়ে যাওয়া মুখখানা দেখে হাসলেন নানা। হেসে উত্তর দিলেন, দুপুরে যেই ফেরি হওয়ার কথা আজ ছিল সেইটা ধরতে পারি নাই। তোর নানির বুকের ব্যথাটা বাড়ছেই, তাই রাইতেই রওনা দিতে হইল। তাদের অনুপস্থিতিতে এমন কিছুই ভেবে নিয়েছিল সকলে। সেই ভাবনাটাই সঠিক হলো। তবে পারুল তারা দিলেন, কথা পরে হইব, আগে আমনেরা হাত মুখ ধুইয়া আইয়েন আব্বা, আমি ভাত বাড়ি। উপস্থিত মেয়েরা বিছানা থেকে নেমে দাঁড়ালো, খালি করে দিয়ে গেল ঘর। দিলারা বেগম এসে বসলেন বিছানায়। পরম স্নেহে নিজ কন্যার মাথায় হাত রেখে বললেন, আমার মাইয়া কত বড় হইয়া গেছে, আইজ নাকি তার বিয়া। ভাবা যায় আমারে রাইখা সে চইলা যাইব শ্বশুর বাড়ি।
বলতে বলতেই কেঁদে দিলেন ভদ্রমহিলা। বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে অনুভূতি শূন্য মন নিয়ে থমকে থাকা কিশোরী মেয়েটি মায়ের চোখের অশ্রু দেখে নিজেও শব্দ করে কেঁদে উঠল। দিলারা মেয়েকে টেনে নিলেন নিজের বুকে, পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বললেন, কান্দে না আম্মা, সাজ নষ্ট হইয়া যাইব। দোয়া করি আমার মাইয়া যাতে অনেক সুখী হয়, স্বামী নিয়া তার সুন্দর একটা সংসার হোক। সবার কথা হুইন্না চলবা, স্বামীর মন জোগাইয়া চলবা, শাশুড়ির মুখে মুখে তর্ক করবা না, সম্মান দিবা। মনে থাকবো তো? থাকবো। আচমকায় বাইরে মেয়েদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। বর এসেছে, বর এসেছে। ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। মেয়েরা আগে থেকেই ফটকে লাল ফিতা বেঁধে টেবিল পেতে দাঁড়িয়েছিল। সেই টেবিলের উপর পিরিচ ভর্তি মিষ্টান্ন আর কয়েক পদের শরবত। সঙ্গে আসা মুরব্বীরা তেতরা স্বরে বললেন। মেয়ে পক্ষ থেকে মেয়ের বড় ফুপা বিপরীত গম্ভীর কণ্ঠে বললেন, ছেলেমেয়েরা খুশিতে চিৎকার দিল। মিস্ত্রি বড়দের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। দাদার দিকের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সে, তাই এই অনন্তঘন মুহূর্তে তার কথা বলা বা রসিকতা করার সুযোগটুকুও নেই। ওপাশে বরের সাথে দাঁড়িয়ে থাকা রাসেল বহুক্ষণ ধরে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। মিস্ত্রি তা দেখেও না দেখার ভান ধরে রয়েছে। মস্তিষ্ক সতর্ক বার্তা দিয়ে বলছে, নির্ঘাত ছেলেটার মাথায় ব্যামো আছে। একসময় শুরু হলো বরপক্ষের অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে হাস্যরসপূর্ণ ঝগড়া। এক পর্যায়ে বর হার মেনে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী অর্থ দিয়ে ফিতা কেটে ভেতরে প্রবেশ করলো। সঙ্গে অবশ্য মরিচ দেওয়া শরবত আর নুনে পোড়া মিষ্টান্ন জিভে গলায় পড়ে গেল। কাজী সাহেব বরের সঙ্গে এসেছেন। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সকলের উপস্থিতিতে শুরু হলো বিয়ে পড়ানোর কাজ। বরকনের কবুল বলার সঙ্গে সঙ্গে আশেপাশে সকল প্রাপ্তবয়স্ক মানুষের একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে মোনাজাতে মুখর হয়ে উঠলেন। ফাহমিদা বিছানায় লজ্জাবতী টুকটুকে বইয়ের মতো নতমস্তকে বসে আছে। বিয়ে পড়ানো শেষ হতেই বরের পাশে বসানো হয়েছে তাকে। মুরব্বীরা এসে বরবধূকে দেখে দোয়া করলেন, গুজে দিলেন হাতে খুচরো টাকা। পান সুপারি খেতে খেতে করলেন খোশ গল্প। ছেলের নাম মাহমুদ, পাশের গ্রামেই বাস, পেশায় একজন শিক্ষক। তাই নজরুল আলম আদ্যিমত করলেন না, মেয়ে কাছাকাছি থাকবে এতেই তিনি খুশি। বাকিগুলো তো থাকে বহু দূরে। অনুষ্ঠান ছাড়া টিকিটিও দেখা যায় না তাদের। সন্ধ্যার আগে বিদায়ের প্রস্তুতি শুরু হলো। উঠোনে থেমে থেমে নারীদের কান্নার শব্দ। কেউ চোখ মুছে আঁচলে, কেউ চুপচাপ বসে আছে দূরে। দিলারা বেগম এক পর্যায়ে জ্ঞান হারালেন। যা আর বড় কন্যা তাকে ধরে নিয়ে শোয়াল ঘরে। মায়ের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে ফাহমিদের অবস্থা নাজেহাল। ছুটে আসতে চাইলো মায়ের কাছে, অথচ পারল না। জোরপূর্বক তাকে উঠানো হলো গরুর গাড়িতে স্বামীর পাশে। সবাইকে বিদায় জানিয়ে তাকে নিয়ে একসময় গ্রামের কাঁচা রাস্তা ধুলো উড়িয়ে ছুটল সেই গাড়ি। পেছনে দাঁড়িয়ে রইল শুধু পিতার অশ্রু ভেজা চোখ আর হতাশ চাহনি। বাড়ি এখন প্রায় ফাঁকা বললেই চলে। কাছে পিঠে থেকে আসা আত্মীয়রা বিয়ে শেষে চলে গিয়েছে। বাপ দাদারা গিয়েছে রাঁধুনি ক্যাটারিংদের অর্থ পরিশোধ করতে। আর বড় চাচা, সে তো মেয়ে বিদায় শোকে কোথায় গিয়ে বসে আছে কে জানে। রুহুল, মাসুম, সুজাতা সহ আরও বেশ কয়েকজন মিলে ফাহমিদার সাথে গিয়েছে তার শ্বশুরবাড়ি। নতুন বউয়ের সাথে তার বাড়ির কাউকে না কাউকে যেতে হয়। পরদিন বৌভাত শেষে আবারও ফিরে আসতে হয়। এটা নাকি প্রচলিত একটা নিয়ম। মিস্ত্রি অবশ্য তাদের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু বাবা তাকে যেতে দেয়নি। চাচির জ্ঞান এখনো ফেরেনি। বাকি নারীরা শেষ মাথার ঘরে ওনার সেবা শুশ্রূষা করছে। কেউ হাতে পায়ে তেল মাখছে, তো কেউ আবার পাখা দিয়ে বাতাস করছে। এই মুহূর্তে বড্ড একা লাগছে মিস্ত্রি। সারা বাড়ি একবার টোটো করে ঘুরে বেরিয়ে ক্লান্ত দেহখানা নিয়ে ভেতরে নিজের ঘরে চলে এলো। সে ঘরটা এই মুহূর্তে ফাঁকা। 2 রাত 1 দিন পর অবশেষে নিজের ঘরের দখলদারিত্ব সে পেয়েছে। শরীরটা ভীষণ চুলকাচ্ছে, মনে হচ্ছে কেউ বিছুটি পাতা ঘষে দিয়েছে যেন। শাড়ি পরতে অনভ্যস্ত মেয়েটি 2 দিন ধরে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, তাই সব সেফটি পিন একে একে খুলে একপাশে রেখে আঁচল নামাতে দরজায় টোকা পড়ল। মিস্ত্রি জিজ্ঞাসা করল, কে? উত্তর এলো না, বরং শব্দ তীব্র হলো। বিরক্ত হয়ে আঁচল ঠিক করে দরজার দিকে এগিয়ে গেল। মেয়েটা নির্ঘাত ভাবিয়ে এসেছে। তার স্বভাবই দরজা ধাক্কা দিয়েও কথা না বলা। সেই সব ভাবনা নিয়ে দরজা খুলে ললাটে ভাঁজ পড়ল তার। দরজার ওপাশে দাঁড়িয়েছে রুবির স্বামী জামিল। দৃষ্টি অদ্ভুত, ঠোঁটের কোণে সুচালো হাসি। তার আগমনে অবাকই হলো মিস্ত্রি। এই অসময়ে এখানে কি করছে লোকটা? তার জানা মতে ভাই সুজন আর তালেবের সাথে বাকি দুলাভাইরা গিয়েছে বেলায়ের দিকে ঘুরতে। আবার কবে না কবে এ মুখ হবে, তাই একটু ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে তাদের। মিনমিনে স্বরে বলল, আপনি এখানে? জামিল উসখুস করে আশেপাশে তাকিয়ে দেখলো। গলা চুলকাতে চুলকাতে বলল, তোর বোন কই? খুঁজলাম কিন্তু পাইলাম না। উত্তরপাড়ার এক দাদির সাথে তাদের বাড়ি গেছে, সন্ধ্যার পর ফিরে আসবে। বাকি পুরুষ মানুষরা কই? নেই, দুলাভাইদের নিয়ে ঘুরতে গেছে।
তাইলে তো আইতে দেরি হইব। হ্যাঁ, মহিলারা কই? উপরে কোথায় জানি না, পরিচিতদের পেয়ে গল্প করতে করতে কোথায় যে গিয়েছে কে জানে। আমার মা, দাদি, ভাবিরা বড় চাচির ঘরে। বড় চাচি ভীষণ অসুস্থ তো তাই। তাইলে এই দিক এখন ফাঁকা। কিছু লাগবে? লাগবো তো অনেক কিছুই। ঘরে যান, আমি মাকে পাঠাচ্ছি। তোর মায়ের দিয়া কি করুম? তোরে লাগবো। বলেই তাকে ঠেলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল জামিল। মিস্ত্রি পিছিয়ে গেল, ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। তার ভয়ার্ত কণ্ঠে কিছুটা চেঁচিয়ে উঠল, দরজা লাগালেন কেন? বেরোন ঘর থেকে। রুবি আপাকে বলে দিব কিন্তু। সে কথা গায়ে মাখল না জামিল। শিকারীর মতো থাবা দিয়ে ধরল কিশোরী মেয়েটার মোলায়েম হাতটি। অপর হাতে কোমর চেপে ধরে বিদঘুটে হেসে বলল, কেন লাগাইছি বুঝোস না শালি? চিল্লাস না, কেউ জানবো না। অশনি সংকেতে চোখের কোণে অশ্রু জমল মিস্ত্রির। চিৎকার করতে করতে বলল, রুবি আপাকে বলে দিব কিন্তু। ভাত দে, ওই হাঁপানি রোগীর কথা। চিল্লাইলে তোরই বদনামি হইব। বলে তার মুখটা শক্ত হাতে চেপে ধরল। স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে লাগলো। গালে পড়ল কামড়ের দাগ, যার সঙ্গে পেরে ওঠা অসম্ভব। নিঝুম রাত্রি, চারিদিকে ভেসে বেড়াচ্ছে ঝিঝি পোকার ডাক। খালবিলের উপচে পড়া থই থই পানি স্রোতে হঠাৎ কিছু একটা লাফিয়ে উঠল বোধহয়। কয়েক মুহূর্ত পেরোতেই চারপাশটাকে আবারও গ্রাস করল নিস্তব্ধতা। আচমকাই পারভেজের পিঠে ধুম করে কিল বসলো। ব্যথায় চোখ মুখ কুচকে নিল সে। পেছন থেকে ভেসে এলো নাজিরের রাগান্বিত স্বর, খারাই খারাই কি করিস মফিস? জল উঠা। মিল্টন নৌকার বৈঠা বাইছে সাহায্যের জন্য। পারভেজ হাতের ইশারায় তাকে ডাকতেই ফের পিঠে আরেকটা কিল পড়ল, এবারেরটা আগের তুলনায় জোরে। নাজির বলল, ওই তোর কাছে আসলে বইটা বইব কি ডাই? তোর বাপে? একলা একলা কেমনে তুলমো, অনেক ভারী। গায়ে গতরে জোর নাই, খাস না? মাইনকা একটা। পারভেজ ভোতা মুখে ঘোলাটে পানির দিকে তাকালো। আকাশে ক্ষয়ে যাওয়া পূর্ণিমা চাঁদ, ধরণীতে গুটগুটে অন্ধকার। পালতোলা নৌকায় দুটো হারিকেন জল জল করায় সবটা পরিষ্কার। নাজির বিরক্ত হয়ে হাত লাগালো তার সাথে। পানি থেকে জাল তুলতে বেশ ঝক্কি পোহাতে হলো দুজনকেই। নৌকায় ভর দিয়ে কোনো মতে জালটা তুলতে পারভেজের অধরে ফুটে উঠল এক দম্ভ ভরা হাসি। জাল ভর্তি ছোট বড় মাছ মৌমাছির মতো কিলবিল করছে। মিল্টন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে বাস, এইগুলা কি ভাইজান? আলহামদুলিল্লাহ, কয় বেটা, এইগুলোরে কয় রিজিক। বড় মাছগুলো বাঁশের তৈরি মাছ ধরার চায় বন্দি করে ছোট মাছগুলো রাখলো বিশাল এক ঝুড়িতে। চল এবার বাড়ি যাইগা। পারভেজের কথায় চোখ রাঙিয়ে তাকালো না। জিজ্ঞাত করে উঠে বলল, কেবারে বাপের মতন হইছে। কেন আমার ভালো সহ্য হয় না? তুই রাগ করা ছাড়া আর কিছু পারস না? না পারি না, আরো দুটা খেয়ে দিমু। পরের খেতে উঠলে এটা তোর। নে এবার ধর। এবার আর দ্বিমত করলো না পারভেজ। হাত তার খালি। মাস্টার বাড়ির সাথে ওই দুর্ঘটনার পর থেকে হাত খরচা বন্ধ। বাপ ভাই কিছুতে টাকা দিচ্ছে না, যার কারণে ঘুরতে হচ্ছে না জিরের পিছু পিছু। মিল্টন বইটা চালাতে চালাতে বলল, আজ সন্ধ্যাবেলা ফামিদার শ্বশুর বাড়ি চলে যাইতে দেখলাম। বিয়া কিন্তু ভালো করেই হইছে, পোলাও নাকি মাস্টার। তোর কষ্ট লাগে না পারভেজ? নাজির ফিক করে হেসে দিল, কটাক্ষ করে বলল, কষ্ট? তাও আবার আমিরুল ছাড় পোলার? এতদিন সাগলগে থাইকা রক্ত চিনলি না রে বল্টু? পারভেজ নীরব রইল। বিপরীতে পায়ে ক্ষতস্থান এখনো ঠিক মতো শুকায়নি। হাঁটতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে। মুখ ভার করে দ্বিতীয়বারের মতো পানিতে জাল ফেলে আগ্রহ ভরা লোচনে তাকিয়ে বসে রইল সে অপেক্ষায়। নওশাদ আর লিলি বাড়িতে নেই। গতকাল শহর থেকে শ্বশুরমশাই চিঠি পাঠিয়েছিল তাদের। চিঠিতে কি লেখা ছিল তা নাজিরের জানা নেই, জিজ্ঞাসা অবশ্য করেনি। ভাইয়ের ব্যাপারে সমস্ত আগ্রহ সে হারিয়েছে। যে আঘাত তাকে করেছে ছেলেটা, এরপরও আগ্রহ কিভাবে দেখাবে? নাজির সেদিনই বুঝে গিয়েছে পৃথিবীটা বড়ই স্বার্থপর। তার জীবনে তার ভাই সব হলেও ভাইয়ের জীবনে সে কিচ্ছু না। এরপর কি হলো কে জানে। আজ সকালে ট্রেনে চেপে স্বামী স্ত্রীতে মিলে বিদায় নিয়ে রওনা দিয়েছে শহরের উদ্দেশ্যে। ঝন্টু মিয়ার নৌকাতে যেন আস্ত এক সংসার। মাটির ছোট্ট চুলা, লাকড়ি, কড়াই, মশলা, পানি সহ সব রয়েছে সেখানে। নাজির প্রথমে চুলা জ্বালালো। বটি দিয়ে বড়সড় একটা তেলাপিয়া মাছের আঁশ ছাড়িয়ে নাড়ি ভুড়ি ফেলে ভালো করে ধুয়ে নিল। তারপর একে একে মশলা মাখিয়ে চাপালো তেল ভর্তি কড়াই। বলল, এইবার একটা নৌকা কিনতে হইব। 1 সপ্তাহ আগে বাজারে দেখে আসছি। কাল টাকা নিয়ে যাস তো বল্টু? পালতোলা নৌকা আনবি, বৃষ্টি আসলে যাতে ভিতরে গিয়েও বন যায়।
হাসজ্জ্বল মুখে মিল্টন মাথা নাড়ালো। বহুদিন ধরে একটা নৌকা কেনার জন্য নাজিরকে উস্কানি দিচ্ছিল সে। নাজিরের নৌকা মানেই তো আংশিক মালিকানা, তার যখন ইচ্ছে মাছ ধরতে বেরোতে পারবে। সদ্য বাড়ির এক মেয়েকে বিদায় জানিয়ে মাস্টার বাড়িতে যে নিস্তব্ধতা নেমে এসেছিল, সেই নিস্তব্ধতার মধ্য দিয়ে এখন ভেসে বেড়াচ্ছে আরেক মেয়ের করুণ কান্নার শব্দ। বসার ঘরে পুরুষ বলতে এই মুহূর্তে বসে আছে মিশ্রির দাদা, নানা, বড় চাচা, মামাতো ভাই আরিফ আর দুই মামা। ছোট মামির বুকে মুখ গুজে কাচ্ছে মিশ্রি। পরনের এলোমেলো শাড়িটা কোনো মতে জড়িয়ে ঢেকে রাখা হয়েছে সুন্দর দেহটা। বসার ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে জামিল। মুখে কিছুটা ভয়ের ছাপ দেখা গেল, অপরাধবোধ বা অনুশোচনা নেই একটুও। ঠিক তখনই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো কাশেম আর তালেব। দাদার আদেশে সুজন গিয়েছিল তাদেরকে ডেকে আনতে। ফেরার পথে এ সমস্ত কথাই তারা সুজনের মুখে শুনেছে। বড় চাচির হুঁশ ফেরার পর ঠান্ডা পানি খেতে চেয়েছিলেন, সেই জন্য শাশুড়ির কথায় গ্লাস হাতে ঘর থেকে বেরিয়ে কলপার যাচ্ছিল পলি। তাই ননদের চিৎকার তার শ্রবণনালীতে সর্বপ্রথম পৌঁছায়, তারপর ছুটে এসে দরজা ধাক্কায় সে। তাতেও কাজ না হওয়ায় দৌড়ে যায় পেছনে জানালা ধারে। ভাগ্যিস জানালা খোলা ছিল। তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের মতো দৌড়ে শাশুড়ির কাছে যাওয়ার পথে দেখা পেয়ে যায় আরিফের। হাঁপাতে হাঁপাতে ছেলেটাকে টেনে এনে দাঁড় করায় ননদের বদ্ধ দরজার সামনে। আর কিছু বলতে হয় না মুখে। আরিফ দেহে সমস্ত শক্তি দিয়ে একের পর এক লাথি মারে দরজায়। বাড়ির নারীরা ছুটে আসে সেখানে। তখন সবে বাড়ি ফিরছিল সুজন। পরিস্থিতি কিছুটা আঁচ করে সেও আরিফের সাথ দেয়। অগণিত লাথি ধাক্কা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করতেই ভয়ে দরজা খুলে বেরিয়ে আসে জামিল। যদি ও এখনো পর্যন্ত কিছুই স্বীকার করেনি, সে মার খেয়েও বলে গিয়েছে মিথ্যা। সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে নিরাপরাধ মেয়েটির উপর। হিংস্র রাগে বাপ ছেলে শরীর কাঁপছে। মেয়েটা তাদের বড়ই আদরের। তালেব দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এগিয়ে গিয়ে শক্ত হাতে ঘুষি লাগালো জামিলের নাক মুখ বরাবর। সেই ঘুষি সহ্য করতে না পেরে লোকটা ছিটকে পড়ল মেঝেতে। রুবি দৌড়ে এসে স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়ালো, ধমক দিয়ে বলল, আজ অনুমতি না নিয়ে অন্যের ঘরে প্রবেশ করলেন কাশেম আলী। ঘরটি তার পিতার বসার ঘরের সাথে লাগোয়া। তাকে আচমকা প্রবেশ করতে দেখে নারীরা সজাগ হয়ে গেল। নারী বলতে তার মা, স্ত্রী, শাশুড়ি, স্ত্রীর দুই ভাবি, নিজ পুত্রবধূ আর ভাগ্নি ফিরোজা। বাবাকে দেখে কান্নার বেগ বাড়ল মিশ্রির। মামির বুক থেকে মুখ তুলে দৌড়ে এসে ঠাঁই নিল তার বুকে। ক্রন্দনরত কণ্ঠে আকুতি নিয়ে ডাকলো, আব্বা। কাশেমের ভারিক্কি দেহটা কেঁপে উঠল। আগলে নিল নিজের আদরের মানিককে। ভারী কণ্ঠে বললেন, কান্দে না আম্মা, কান্দে না। আব্বা আইসা পড়ছে, আর কোনো ডর নাই। আমারে তুমি কও কি হইছে, কি রাইস হইছে, কার তার হাত আমি কাইটটা ফেলমু। মিশ্রি উত্তর দিল। কাঁদতে কাঁদতে তার গলা ভেঙে গিয়েছে, ফুপাচ্ছে, হাঁপাচ্ছে। পারুল স্বামীকে ভয় পায় ভীষণ। কাচুমাচু হয়ে এক কোণে বসে রইলেন তিনি। মা সৈয়দুন্নেসা ধমকালেন না, আজ নরম স্বরে বললেন। সে কথা শুনলেন না কাশেম। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে ভালো করে তাকালেন। মাইয়াডার ওপর দিয়া ঝড় গেছে, এত প্রশ্ন করিস না বাপ। ডান গালে আর গলায় গভীর কামড়ের দাগ, বাম গালে জলজল করছে 5 আঙ্গুলের ছাপ। বুকটা ধক করে উঠল তার। 14 বছরের মেয়েটির গায়ে আজ পর্যন্ত ফুলের টোকাও লাগতে দেননি তিনি। একবার দুষ্টুমি করার অপরাধী স্ত্রী গাল চেপে ধরেছিল, সেটা দেখে ফেলেন তখনই। ব্যাস সঙ্গে সঙ্গে হাত মুচড়ে ধরেছিলেন ওই মহিলার, স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, আমার মাইয়ার গায়ে আর কখনো হাত দিলে তোর এই বাড়ি থাইক্কা বাহির কইরা নিমু। পারুল জানেন স্বামী তার এক কথার মানুষ, তাই যা শাসন করার এরপর থেকে মুখেই করেছেন। গায়ে হাত আর কখনো তোলেননি। মেয়েটা যে কাশেমের ভীষণ সাধনের। পরপর 6 সন্তানের পরে মেয়েটিকে ঘর আলো করে সৃষ্টিকর্তা তার কাছে পাঠিয়েছিলেন। যদিও মাসুমের পর জন্মানো 4টা ছেলেই মারা গিয়েছিল আতর ঘরে, তবুও শেষ জন্তু জীবিত ছিল। কাশেম মেয়ের মাথায় একবার হাত বুলান তো আরেকবার চুমু খান আঘাতপ্রাপ্ত স্থানে। জিজ্ঞাসা করেন, জামিল করছে? ওই জামিল সুরের বাচ্চা কইছে এই অবস্থা? আব্বা। ফের কেঁদে ওঠে মিশ্রি। কাশেম দাঁতে দাঁত চাপেন, নজর যায় বসে থাকে স্ত্রীর দিকে। তৎক্ষণাৎ তিনি দৌড়ে যান তার কাছে, চুলের মুঠি ধরে দেয়ালে ঠেস ধরে গর্জে ওঠেন, তুই কই আছিলি বান্দি? তুই থাকতে আমার মাইয়ার এই অবস্থা হয় কেমনে? গায়ে হাওয়া লাইগা ঘুরোস? একটা মাইয়ার খেয়াল রাখতে পারোস না? ব্যথায় আর্তনাদ করে ওঠে পারুল। সেই মুহূর্তে আগুনে ঘি ঢালার মতো করে মুখ বাঁকিয়ে ফিরোজা বলে উঠল, মিশ্রিত কাল রাইতে আই বিচার দিছিল, কিন্তু সুডোমামি তো তখন মাইয়াডারে উল্টা গালমন্দ কইরা তাড়াইয়া দিল। আইস তার ফল পাইছে না হাতে নাতে। এই যে নানি এইখানে বসা হ্যারেজি গান। সৈয়দুন্নেসা নাতনিকে কনুই দিয়ে গুঁতো মেরে চোখ রাঙালেন। শাশুড়ি সেলিনা উদ্বিগ্ন হয়ে বললেন। কাশেম ছেড়ে দিলেন স্ত্রীকে, কন্যাকে পূর্বের স্থানে বসিয়ে দিয়ে বললেন, আম্মা বসেন এহেনে, আব্বা আইতাছে, একদম কানবেন না। আর স্ত্রীর উদ্দেশ্যে শাসানোর ভঙ্গিতে বললেন, এই শুয়োরের বাচ্চাটা আগে দেখা আসি, তারপর তোর পালা। তালেবকে আটকে রেখেছে আরিফা সুজন। দুই মামারও রেগে আছে ভীষণ।
সকলের মাথায় খুন চেপে বসেছে, তাদের সকলের চোখের মনি ওই ছোট্ট মেয়েটি, অথচ তার সঙ্গে কিনা নোংরামি। শুধু পিতার জন্য হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। সরলা জামাতার কোনো দোষ দেখছেন না, তার কাছে তার জামাতা নিষ্পাপ। সবার উদ্দেশ্যে গলা চড়িয়ে বললেন, দেখা দেখছে আমার মাইয়া জামাইয়ের, এর লাইগা ওর শয়তান মাইয়া ভোলা ভালা পোলাটারে একলা ঘরে ডাইকা নিয়া ফাঁসাইতে চাইছে। বুঝি না কিছু, চরিত্রহীন মাইয়া মানুষ। আমার মায়ের নামে মিছা অপবাদ দিলে তোর বইন হিসাবে মানুম না, কইয়া দিলাম, জিব্বা ছিঁড়া কুত্তা দিয়া খাওয়ামু। ঘর থেকে বেরোতেই বোনের কথাগুলো শুনেছেন কাশেম আলী, তাই বিপরীতে গর্জে উঠে হুমকি দিলেন। সরলা ভাইকে দেখে আতকে উঠলেন, পিতার উদ্দেশ্যে অভিযোগ করে বললেন, দেখেন আব্বা, আমনের সামনে ভাইজান আমারে মারার হুমকি দেয়। আমার থাইকা হে চরিত্রহীন মাইয়া এখন আপন। তালে বউ বাপের মতোই গর্জে উঠল, এমনিতেই কিন্তু মাথা গরম ফুফু, বেশি কিছু কইলে পরে ফুফু টুফু আর মানুম না। চরিত্রহীন এক বেড়ার পক্ষ কথা কন, যে কিনা 2 দিন পর পর ওর মাইয়া বইয়ের লগে দাঁড়া খায়। সরলা নাটুকে কান্না জুড়ে দিলেন। জামিল সাহস পেয়ে স্ত্রীর পেছনে থেকে বলে উঠল, বিশ্বাস করেন আম্মা, আমি কিছু করি নাই। ওই পাকনা মাইয়া কাইল থেকে আমার পিছন পিছন ঘুরতাছে। বিহাইলে একটু ঘুমাইয়া গেছিলাম, ঘুম থেকে উঠা কাউরে না পাইয়া হাঁটতে হাঁটতে গিয়া ওরে জিগাইলাম ওর রুবি আপা কই। ওই মাইয়া কইল আমার ঘরে। আমিও গেলাম, এরপর দরজা লাগায় চিল্লা ফাল্লা। নজরুল চোয়াল শক্ত করে বসা থেকেই বললেন, তাইলে মুখে দাগ কেন মাইয়ার? এইগুলা অরি কারসাজি, আমার ফাঁসাইতেছে। কাশেম মার মুখ হয়ে দৌড়ে যায়, বসায় চোখ বরাবর ঘুষি। আকবর মিয়া এতক্ষণ যাবৎ চুপ করে বসেছিলেন, রাগে কাঁপতে থাকা ছেলের দিকে তাকিয়ে মুখ খুললেন, হাত চালিস না কাশেম, বইয়া কথা ক। আমনে বইয়া থাকেন আব্বা, মাইয়া তো আমার, তাই কষ্ট আমারই বেশি। আমার জায়গায় আপনি থাকলে বইয়া থাকতে পারতেন না, খুন করতেন খুন। হতভম্ব হয়ে গেলেন আকবর মিয়া। পুত্ররা কখনো চোখ তুলে কথা বলে না তার সঙ্গে, সেখানে মুখের উপর এত বড় জবাব। রাগ কি তার হচ্ছে না? মিস্ত্রিকে কি তিনি ভালোবাসেন না? শরীরে তীরের ফলার মতো বিঁধল সেই কথা। বসা থেকে উঠে বড় বড় কদমে ফেলে চলে গেলেন ঘরে। ফিরে এলেন খানিক পর, তবে একা নয়, সঙ্গে নিজের গুলি ভর্তি ইয়ারগান। কোনো কিছু না ভেবে একেবারে বুক বরাবর চালিয়ে দিলেন গুলি। রুবি তা দেখে ফেলেছিল, তাই স্বামীকে ধাক্কা দিল। নিশানা ছুটে গিয়ে লাগলো বাহুতে। আর্তনাদ করে উঠল জামিল। উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময়। এমন কিছু হবে যেন কোশ্চিনকালেও ভাবতে পারেনি কেউ। কঠোর ব্যক্তিত্বের অধিকারী শান্ত আকবর মিয়া শান্ত স্বরে বললেন, বইয়া কথা কইতে কইছি বইলা এই না যে নাতনির প্রতি আমার ভালোবাসা নাই। ঘরের খবর বাইরে যাওয়ার আশঙ্কা কইরা ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে চাইছিলাম, কিন্তু তার সম্ভব না। থেমে দম ছেড়ে বললেন, আইজ থাইকা আকবর মিয়ার 2 পুত্র 2 কন্যা। সরলার কথায় আমি ভীষণ আঘাত পাইছি। আমার বংশের মাইয়ার চরিত্র লইয়া অভিযোগ তুলছে হ্যায়, তাই তারে আমি সবার সামনে ত্যায্য করলাম। আজকার পর থাইকা এই গ্রামের সীমানা মারানো তার লাইগা নিষিদ্ধ। যদি মারায় তাইলে তোমরা ওরে যা ইচ্ছা করতে পারো। বিয়ার সময় সব পাওনা মিটাইয়া দেওয়া হইছে, তাই সরলা এখন যাইতে পারো। সরলার তেজদীপ্ত কণ্ঠস্বর নিভে গেল। লুটিয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে করুণ স্বরে ডাকলেন, ঘটনা বেশি দূর আগাই নাই। ঠিক সময়ে নাতিন বউ দেইখা ফেলায় দুর্নাম হওয়ার আগেই বাঁচানো গেছে, তাই এই ঘটনা এইখানেই শেষ। ঘরের খবর ভুলেও বাহিরে গেলে এই আকবর মিয়ার হাতে আবারও রক্ত উঠব কইয়া দিলাম। খুনাখুনিও হইতে পারে, অপবাদের ভয় আমার নাই। মানুষ মরলে যেভাবে কান্নাকাটি করা হয়, সরলাও ঠিক সেভাবে কাঁদলেন। রক্তাক্ত জামিলকে কেউ ধরল না। এসব নিকৃষ্ট নারী দেহ লোভী কাপুরুষদের প্রতি সহানুভূতি কখনো আসে না। এদের বেঁচে থাকাটাই অপরাধ। রবির কান্নাকাটিতে তার বড় ভাই কোনো মতে ক্ষতস্থানে রুমাল চেপে ধরে নিয়ে গেল সদরের উদ্দেশ্যে। বাহুতে আঘাত পেলে বা এমন দুর্বল গুলি বিঁধলে মানুষ মরে যায় না, তবুও রক্তক্ষরন্ত হচ্ছে। বাকি দুলা ভাইরা আর বাড়িতে আসেনি, পথেই নিয়েছে বিদায়। রাত বাড়তেই সরলাও চলে গেল মেয়ের পিছু পিছু। রাত গভীর হলেও কারো চোখে ঘুম নেই। সুজন গিয়ে কোত্থেকে যেন ওষুধ নিয়ে এসেছে, সেগুলোই মিস্ত্রির ক্ষতস্থানে লেপটে দেওয়া হলো। অনেক কষ্টে বুঝে তাকে ঘুম পাড়ানো হয়েছে পিতার ঘরে। গম্ভীর পরিবেশের নীরবতা ভেঙে নানা কায়সার রহমান বললেন, কাইলা আমরা বরিশাল ফিরা যামু, মিছিলেও লগে লইয়া যামু। এইটুকুন মাইয়ার লগে যা হইছে আল্লাহই জানেন। আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা এনে থাকার দরকার নাই সিফাত। বাকিরা সম্মতি পোষণ করলেও কাশেম তা করল না। মেঝের দিকে দৃষ্টি স্থির রেখে কঠিন স্বরে বললেন,
আমার মাইয়া আমার কাছেই থাকবো, আর কোথায় ওরে যাইতে দিব না। নিতে হইলে নিজেই মাইয়া লইয়া যান। হের লাইগাই আজ আমার মিশ্রির এই অবস্থা। মা নামে কলঙ্ক, হারামজাদি, ওরে আমি তালা। কথাটা সমাপ্ত করতে দেওয়া হলো না তাকে। নজরুল ধমক দিয়ে উঠলেন মাঝখানে। এসব কি কথাবার্তা? যা হওয়ার হইয়া গেছে। ভাগ্য কখনো বদলান যায় না। মাথা ঠান্ডা কর, ঘরে যা। আর কখনো এসব কথা শুনলে মুখ ভাঙিয়া দিব। বড় ভাইকে মান্য করে চলেন ভদ্রলোক, তাই বিপরীতে চুপ রইলেন। আকবর মিয়া এখানে নেই। নিজের কথা শেষ করে ঘরে গিয়ে খিল দিয়েছিলেন, তারপর আর বের হননি। কাশেম আলী উঠে গেলেন। নজরুল দীর্ঘশ্বাস ফেলে বললেন, আব্বার কথা যাতে সবার মনে থাকে। সবাই সম্মতি জানালো। রাত বাড়তেই যে যার ঘরে চলে গেল। কিন্তু মেয়েদের দুর্নাম কি আর কখনো চার দেয়ালের মাঝে বন্দি থাকে? তা হাওয়ায় ভেসে বেড়ায়, এক কান থেকে দুই কানে গিয়ে ছড়িয়ে যায়। পৃথিবী জুড়ে কলঙ্ক লাগে চরিত্রে, এটাই তো নিয়ম। নারীদের ভালো মানুষই গোপন হয়ে থাকলেও দোষ খুদ কখনো গোপন থাকে না। কেউ গোপন রাখতে পারে না। যেমন গোপন রাখা গেল না মিশ্রির কাহিনী। পূর্ব আকাশে সূর্যের আভা ছড়াতে ধীরে ধীরে সজাগ হয়ে উঠেছে গ্রামীণ জনজীবন। গাছের পাতার নড়চড় নেই। সকাল হলেও কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। শাড়ির আঁচল কোমরে গুজে উঠানের মাঝখানে এক ঝাঁক হাঁসদের খাবার দিচ্ছেন মর্জিনা। হাঁসগুলো প্যাক প্যাক শব্দ তুলে ছুটছে তার পায়ের ধারে। নাজির বারান্দায় বসে কলা রুটি খাচ্ছে। মাঝে মধ্যে গরমের থেকে বাঁচতে নিজের শরীরে বাতাস করছে হাত পাখা দিয়ে। চাচির কর্মকাণ্ড দেখে নাক সিটকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।